রোজ সাংস্কৃতিক সংগঠক, চলচ্চিত্র সংগঠক, চলচ্চিত্রকার জহিরুল ইসলাম কচি ভাই, তাদেরকে আমরা অভিবাদন জানাই। আমার সামনে আছেন আমাদেরই আরেক বড় ভাই, যিনি সে জুলাই থেকে এখনো সবভাবেই জুলাইয়ের পক্ষে সাহসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। আশরাফ কায়সার ভাই সহ আরও অনেকে, ফারাজি ভাই, যাদেরকে আমি নাম বলতে পারছি, দেখতে পাচ্ছি, সবাইকে আমার অভিবাদন জানাই। একই সঙ্গে আমি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই আহমদ ছফার প্রতি। আমাদের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক চিন্তা, সাহিত্য চিন্তার উপর যার আসলে বিপুল প্রভাব রয়েছে এবং যার একটা আস্ত জুলাই গণঅভ্যুত্থানের ভাবনা, চিন্তা এবং প্রতিরোধের মধ্যেও আহমদ ছফাকে আমরা খুঁজে পাই। তো আমাদের আজকের এটার একটা শিরোনাম দেওয়া হয়েছে যে আহমদ ছফার রাষ্ট্রবাসনা ও জুলাই গণঅভ্যুত্থানের পরিচয়। দ্বিতীয় অংশটা এখনো অস্পষ্ট এবং ঘটমান, সেটা নিয়ে কথা বলা ঝুঁকিপূর্ণ। আমি চেষ্টা করব, একটা সময় যেহেতু কম, আমরা দেরি করে ফেলেছি, চিন্তার রেখাটা শুধু টেনে যাওয়া, ভবিষ্যতে সময় সুযোগ পেলে এবং আপনাদের সংযোজন, প্রশ্ন বিতর্কের মধ্যে দিয়ে সেটা পূর্ণাঙ্গ করা যাবে। সাধারণত আমরা দেখি যে কোনো দেশের জাতীয় চেতনা বা জাতির ধারণা, এটা বাস্তব উদিত হওয়ার আগে বুদ্ধিজীবী, লেখক, কবিদের মধ্যে সেটা দেখা যায়। ভারতবর্ষে এরকম জাতীয় চেতনা ও জাতীয় ভাব ও কল্পনা দুইটা চিহ্ন আমরা খুঁজে পাই। একটা হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের 1880 সালে লেখা স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। আরেকটা আমরা তুলনা করতে পারি তার সাথে, কবি কায়কোবাদ বলে পরিচিত আমাদের কাছে, আমাদের এই শ্রীনগর নবাবগঞ্জের কাছেই যার নামে একটা কলেজও আছে, কবি কাজেমাল কোরাশি কায়কোবাদের মহাশ্মশান 1904 সালে প্রকাশিত। দুটি বইয়েরই বিষয়বস্তু ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ, এবং সেই যুদ্ধে এক অর্থে মুসলমানদের জয় ঘটে, কিন্তু ভূদেব মুখোপাধ্যায় ওটাকে দেখছেন অখণ্ড ভারত ও হিন্দু জাতীয়তার একটা মহাপরাজয় হিসেবে, এবং সেই দেখা থেকে তিনি নতুন করে আবার এই অখণ্ড ভারতবর্ষ এবং হিন্দু জাতীয়তার পুনরুত্থানের স্বপ্ন দেখছেন, এবং আক্ষরিক অর্থে স্বপ্নই দেখছেন। এবং তার বইয়ের নামের মধ্যেও সেটা আছে যে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। আর কায়কোবাদ দেখছেন ঘটনাটিকে ভারতীয় হিন্দু মুসলমানের একটা বীরত্বের গৌরব গাথা হিসেবে। ফলে এই যে শুরুতেই জাতীয় কল্পনার মধ্যে যে পার্থক্য ঘটে গেল, এটি একটা চমৎকার প্রবন্ধ লিখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ইমরান কামাল। প্রতিচিন্তা 2022 সালের অক্টোবর-ডিসেম্বর সংখ্যা এটা আপনারা পাবেন। এখন আমরা যে জাতি এবং রাষ্ট্র শব্দটা খুব কাছাকাছি ঘনিষ্ঠভাবে ব্যবহার করি, যেন জাতির পরিণতি রাষ্ট্রের ভিত্তিভূমি হিসেবে একটি জাতি অবশ্যই প্রয়োজন। হিন্দি ভাষায় কিন্তু জিনিসটা অন্যরকম। হিন্দিতে রাষ্ট্র মানে হচ্ছে জাতি, যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা আসলে জাতীয় স্বয়ংসেবক সংঘ। তো রাষ্ট্র হিন্দিতে জাতি। আমরা যখন সংবিধান করি, আমরা যখন জাতি রাষ্ট্রের ধারণা নির্মাণ করি, তখন কিন্তু আমরা এই জাতিকে রাষ্ট্র হিসেবে ধরে নিয়েছিলাম, এবং জাতিকে রাষ্ট্রই পরিণত করার সেই চিন্তা জন্ম কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের সময়ও না। আপনি মুজিবনগর ঘোষণাপত্রের কথা বলতে পারেন, কিন্তু আমরা আগে যেটা দেখলাম যে জাতির একটা কল্পনা, একটা ভাব, একটা রূপায়ণ, একটা ইমাজিনেশন কিন্তু আগে উপস্থিত হয়। 52তে ভাষা আন্দোলনের মধ্যে যে ভাষা বা জাতি এরকম একটি ধারণা জন্ম হয়েছিল বটে, কিন্তু যারা ওই সময় কাজ করেছেন 52 থেকে 71-এ, যারা দুই বাংলা মানে দুই পাকিস্তানের বৈষম্য নিয়ে স্বাধিকার আন্দোলনের পক্ষে কাজ করেছেন, লিখেছেন, তাদের মধ্যে তো বলা চলে কামরুদ্দিন আহমদ, যিনি মধ্যবিত্তের আত্মবিকাশ লিখেছেন, রেহমান সোবান দুই অর্থনীতির তত্ত্ব মানে বৈষম্যের তত্ত্ব নির্মাণ করেছেন নুরুল ইসলামের সাথে, যিনি পরে জাতীয় অধ্যাপক হয়েছিলেন। তারা বৈষম্যের আলোচনা করছেন, পাকিস্তানের ভেতরে পূর্ব পাকিস্তানের বঞ্চনার আলোচনা করছেন। সে আলোচনার মধ্যে কিন্তু কোথাও জাতির ধারণা নাই। এবং যেটা বাংলাদেশ বিপ্লব বলছে আমরা 1971 সালে, সেটা আহমদ ছফা খুব একটা জায়গায় বলছেন যে, আমি আমাদের সলিমুল্লাহ ভাইয়ের আহমদ ছফা সঞ্জীবনী থেকেই উদ্ধৃতিটা নিচ্ছি।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেষ পর্যন্ত বিশ্বাসই করতে পারেনি যে তারা সত্যি সত্যি পাকিস্তানি ধর্মতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে একটি সম্মুখ সমরে অবতীর্ণ হতে যাচ্ছেন। তাদের দৃষ্টি যদি পূর্ব থেকে স্বচ্ছ থাকতো তাহলে সে সম্বন্ধে পূর্ব প্রস্তুতিও তারা গ্রহণ করতেন। বাঁশের লাঠি দিয়ে ঘরে ঘরে দুর্গ তৈরির যুদ্ধ খেলা ঘোষণার বদলে অন্য কোনো কার্যকর পন্থা অবলম্বন করতেন। এবং তিনি বলছেন তারপরেই যে এই কারণেই বাংলাদেশের মুক্তি সংগ্রামকে ভারত পুরোপুরি তার উপর নির্ভরশীল করে ফেলেছিল। এতে কারো পূর্ব পরিকল্পনা ছিল না, ঘটনার নিয়মে ঘটনাটি ঘটে গিয়েছে। আমুস্তফার ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে আশ্রয় ভিক্ষা করতে ভারতে চলে যেতে বাধ্য হলো। এবং এই যে অপ্রস্তুতির মধ্যেই আমরা দেখলাম যে ৭১-এ আমুস্তফার বিখ্যাত উক্তি বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না। কিন্তু 2024-এর আগে বুদ্ধিজীবীরা তো কথাই বলা শেখেন নাই, এবং 2024 নামক এরকম একটা বড় আলোড়ন আসতে যাচ্ছে তা এখানকার বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, তাত্ত্বিক, নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী কারো কল্পনাতেই ধরা পড়েনি। ফলে যেটা সলিমুল্লাহর ভাষায় দি গ্রেট আননোন, একটা আননোন হাজির হচ্ছে বারবার, এবং আমরা তার পরিচয়টা খুঁজে বেড়াচ্ছি। এবং সেটা আপনি যদি সেই আননোনের যদি আমরা অন্য কোনো রূপ খুঁজি, সেটা পাওয়া যাবে আমুস্তফার যে ওঙ্কার উপন্যাসের বোবা মেয়েটি, যে অন্য কারোর মধ্যে না, একটা আননোন যার মনের অবস্থাও কিন্তু বলবার ক্ষমতা যার নাই, তার মুখ থেকে যখন বাংলা বেরিয়ে আসছে এবং রক্তপাতের মধ্যে দিয়ে সে মারা যাচ্ছে, সে তখন একটা ওই আননোনের প্রতীক হয়ে ওঠে। একই রকম ভাবে আপনি দেখবেন আবু সাঈদ আমাদের কল্পনার বাইরে ভিন্ন ভঙ্গিতে, ভিন্ন অঞ্চল থেকে যে ভঙ্গিতে দাঁড়ালো, সেটাও কিন্তু ওই যে আমাদের যুক্তি বুদ্ধির পর্দা খুঁড়ে সত্যের আত্মপ্রকাশের মতো। এবং ওই সত্যের আত্মপ্রকাশ এত অলৌকিক একটা ব্যঞ্জনা তৈরি করেছিল যে সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্র মধ্যবিত্ত সমাজ একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল আবু সাঈদের পরে, 16 জুলাইয়ের ঘটনার পর থেকে। এই যে একটা বারবার আমরা দেখছি যে একটা মানে রাজনৈতিক পালাবদলের মধ্যে একটা আগমন হচ্ছে একটা অজানা অংশ থেকে। 1905-এ দেখেন যারা এখানে প্রথমবার একটা আঞ্চলিক স্বায়ত্তশাসনের অধিকার পেয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিল, তবে তাদের তো 1911 সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে দমন করা হলো। এবং এই যে বৈষম্যের প্রশ্নটা বারবার সামনে আসলো, সেটা 1947-এ আসলো, 1952-তে আসলো, 1971-এ আসলো, এবং 2018 থেকে 2024 পর্যন্ত কিন্তু আমরা সেই সিলসিলাই দেখতে পাই। এখন একটা কথা যেটা সমাজবিজ্ঞানে খুব প্রচলিত, আমাদের আব্দুল হক সাহেব এসেছেন, আমাদের বহুকালের বন্ধু, এবং তার আশ্রয় প্রশ্রয় আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। তো সমাজবিজ্ঞানে আমরা যে কথাটা প্রচলিত আছে যে বাংলাদেশ প্যারাডক্স, এই প্যারাডক্স সাধারণত অর্থনীতির বেলায় প্রয়োগ করা হয়, যে কিভাবে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে উপমহাদেশে এগিয়ে যাচ্ছে। তো অন্য অর্থে আপনি দেখেন যে যে দলটা স্বাধিকারের দল, তারা স্বাধীনতা যুদ্ধের দল হতে পারেনি, যেটা আমুস্তফা বলছেন। এবং আমুস্তফা বলছেন যে মুক্তিযুদ্ধ কেউ চায়নি, ভারত চায়নি, পাকিস্তান চায়নি, রাশিয়াও চায়নি, কেউই চায়নি, এমনকি আওয়ামী লীগের চাওয়ার মধ্যেও বা বাংলাদেশের যে তৎকালীন যে সামাজিক এলিট শ্রেণী যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যেও ছিল না। এবং এটা আমুস্তফা দাবি করছেন যে এটা হচ্ছে তার আত্মপরিচয়ের যে জায়গাটা, সেটা মীমাংসা না হওয়া। এবং তিনি বলছেন বস্তুত বাংলাদেশ যে ধরনের রাষ্ট্র, সেই রাজনৈতিক বাস্তবতাকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক দল অদ্যাবধি এখানে বিকশিত হয়নি। এবং সেটা 2024-এও একই রকম প্রশ্ন, এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাজনীতি আছে, ভারতপন্থী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, পাকিস্তানপন্থী রাজনীতি, পাকিস্তান বিরোধী রাজনীতি, বা চীনপন্থী, চীন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, বিভিন্ন রকম বিরোধী নেগেটিভ এন্টিটি রাজনীতি আছে। কিন্তু বাংলাদেশ পন্থী, বাংলাদেশ নামক রাষ্ট্র, এইটার সুরক্ষার জন্য কি ধরনের রাজনীতি প্রয়োজন, এই জিনিসটা কিন্তু এখনো আমাদের সামনে তাত্ত্বিক বা রাজনৈতিক রূপরেখা হিসেবে হাজির হয়নি। যেটা আমরা নিজে একটু আগে কথা বলছিলাম, যদি এই রূপরেখা না থাকে আপনি অভ্যুত্থানকে তো রক্ষাই করতে পারবেন না, আপনি রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না। এবং সেই রকম একটা সংকটের ফাটল ক্রমশ যে আমাদের সামনে আরো চওড়া হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। এখন আমরা যদি আমাদের ইতিহাসকে একটু ব্যাখ্যা করে আসি, তাইলে এই সংকটের চেহারাটা দেখতে পাবো। সেটা হচ্ছে যে আমরা যে 1905-এ বলছি বা বিভিন্ন সময়ে কারা আসলে আবির্ভূত হয়েছিল,
এখানে একটা আমরা মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে, উঠতি মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে মধ্যবিত্তের একাত্ম কায়েম করি। উঠতি মধ্যবিত্তরা তারা 52 সাল থেকে 71 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম গণ আন্দোলন করেছে, কিন্তু তারপরে তারা যে দলটির পিছনে দাঁড়ালো এবং রাষ্ট্র ক্ষমতায় তাকে বসালো, বা দলটি নিজে জনগণের নাম করে বসে গেল, তারা তো সেই একটা